ফাইনালি স্পিতি ট্রিপ শেষ হলো। কিন্তু এই ট্রিপ শেষ হওয়ার আগে চলুন আপনাদের দেখিয়ে দিই ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেস্টুরেন্টের সামনে বিশাল বড় ওয়ার্ল্ডস হাইয়েস্ট ভিলেজ, 14,000 ফিটের উপরে আবার ফসিলও পেলাম, বাপরে বাপ। ওয়ার্ল্ডস হাইয়েস্ট পোস্ট অফিস থেকে। আর পাশেই যখন ওয়ার্ল্ডস হাইয়েস্ট পোস্ট অফিস, লিখে ফেলুন একটা চিঠি আর পাঠিয়ে দিন কলকাতাতে। সাথে মনেস্ট্রি, ব্রিজ আর আমার ঢং এইসব তো থাকবেই। লাস্ট বাট নট দ্য লিস্ট, এতদিন যখন স্পিতি সিরিজটা দেখেছেন একটু দাঁড়িয়ে যান, চন্দ্রতাল লেকটা দেখে যান। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হলো সেপ্টেম্বরের 20 তারিখ আর এখন আমি দাঁড়িয়ে আছি হলো কাজাতে, আমাদের হোমস্টে ঠিক সামনে। অপূর্ব সুন্দর হোমস্টেটা। বাজে এখন 8:30 আর খুব ঠান্ডা। জাস্ট একটু আগে যখন টেম্পারেচার দেখেছিলাম ছিল 3 ডিগ্রি। এত দিনের ট্রিপের মধ্যে আজকে মনে হয় সব থেকে ঠান্ডা পেয়েছি আমরা টিল নাও। এরপরে আরো ঠান্ডা হতে পারে। আর জায়গাটা অপূর্ব সুন্দর যেখানে দাঁড়িয়ে আছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তাছাড়া আপনাদেরকে আরো বেশি করে দেখাবো। খুব খুব সুন্দর জায়গা, পুরো বড় বড় পাহাড় ঘিরে আছে আমাদেরকে। আর তার মাঝে দাঁড়িয়ে আছে আমাদের ছোট্ট হোটেল, না হোমস্টে না, এটা আসলে হোটেল, যেখানে আমাদের রুম থেকে ভিউটা ছিল সকালে এইরকম। আর এত সুন্দর জায়গায় থাকার সুযোগ আমাদেরকে করে দিয়েছে ট্যুর পিকার্সদের সাথে, তো তাই জন্য কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপশন বক্সেও থাকবে। আর এই ভিউ রুমের সাথে ট্যুর পিকার্স কিন্তু আমাদেরকে ব্রেকফাস্ট এন্ড ডিনারটাও দিচ্ছে। তো চলুন আজকে কি কি আছে ব্রেকফাস্টে সেটা দেখিয়ে দিই। ব্রেকফাস্ট করতে আমরা এসে গেছি। এখানে আছে পোহা, এখানে আছে অমলেট, দুজনের আলাদা আলাদা করে দিয়েছে। এখানে দিয়েছে আলু পরাঠা, তার সাথে একটা কিসের গ্রেভি রাখতো, সাথে ছিল আলুর তরকারি। অনেক কিছু দিয়েছে। খাবার দাবার কিন্তু বেশ ভালো। আর একটা জিনিস, আমরা চা কফি খাচ্ছি না বলে আপনারা ভাববেন না যে চা কফি দেয় না, না তা না। আমি আর রনের চা আর কফি খাই না বলে আমরা নিচ্ছি না, বাট আপনারা অবশ্যই ওনাদের বলবেন, ওরা নিজেরাই এসে জানছে যে কোনটা নেবেন, চা না কফি, তো সেটা আপনাদেরকে ওনারা বানিয়ে দেবে। বুদ্ধাজ অ্যাবোর্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে করলাম আমরা চেক আউট, আর এবার এগিয়ে যাচ্ছি আমাদের পরের গন্তব্যে। ক সপ্তাহ ধরে তো আপনারা দেখছেন স্পিতির এই ঠান্ডা মরুভূমি, আর এতদিনে আপনারা বুঝেই গেছেন যে স্পিতির প্রাকৃতিক সৌন্দর্য আমাদের অন্য পাহাড়ের থেকে অনেক আলাদা। আজকের ভিডিওতেও ঠিক তাই। উচ্চতা যেমন বাড়ছে তার সাথে বাড়ছে ঠান্ডা আর রোদ্রের তেজ। কিন্তু আজকে রাস্তা দেখানোর থেকে বেশি আপনাদের দেখাবো অনেকগুলো সাইট সিইং স্পটস। এখন আমরা আছি লাংজাতে, আর এখানকার খুব ফেমাস হলো এই বুদ্ধা স্ট্যাচুটা, যেটা আপনারা হয়তো অনেক ছবিতে, অনেক ফ্রিজ ম্যাগনেটে দেখেছেন। আমার অবস্থা দেখে বুঝতেই পারছেন কি লেভেলের ঠান্ডা। রোদ্দুর দেখে ভাববেন না গরম, রোদ্দুর এখানে সবসময় এরমই, কারণ যে সূর্যের খুব কাছে। দাদা বললেন নাকি এখন ঠান্ডা আরো বাড়বে, বিকজ আমরা আরো উপরে যাব। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 14,500 ফিট উচ্চতায় অবস্থিত এই লাংজা গ্রাম, যেখানকার এই বুদ্ধ মূর্তি খুবই পপুলার। এখানে কিন্তু পোস্টকার্ডও পাওয়া যায়, আপনারা সহজেই কিনতে পারেন। আমরা যে স্ট্যাচুটার সামনে দাঁড়িয়ে, বুদ্ধা স্ট্যাচু, এখানে লেখা আছে এটা হলো 35 ফিট, 35 ফিট। খুবই সুন্দর। অনেক দূর থেকে যখন আমরা আসছিলাম কাজার থেকে, আস্তে আস্তে লাংজার দিকে উঠছিলাম, দূর থেকে কিন্তু স্ট্যাচুটা দেখা যায় একদম। এটা সামনেই এখন দাঁড়িয়ে, বিশাল বড়। আর জায়গাটা তো অপূর্ব সুন্দর, চারিদিকে বড় পাহাড়, তার পিছনে বরফের পাহাড়। শীতকালে এই জায়গাটা পুরোপুরি বরফে ঢাকা থাকে। দারুণ লাগছে জায়গাটা। এই মূর্তির মুখ উপত্যকার দিকে ফেরানো, যা আমাদের মনে করিয়ে দেয় এখানকার শান্তি এবং আধ্যাত্মিকতার কথা। আপনারা আমাকে কমেন্টসে জানাবেন যে এতটা নীল আকাশ আপনারা আর কোথায় দেখেছেন। আর এই নীল আকাশের নিচে এই বুদ্ধ মূর্তি মনে হয় যেন একটা ক্যানভাসের আঁকা। তার সাথে যেমন পরিষ্কার আকাশ, ওইরকমই নেই এখানে কোনো দূষণ। তাই জন্য এখানে কিন্তু রাতে স্টার গেজিংও খুব পপুলার। পাহাড়, মূর্তি, আকাশ এসব তো অনেক কিছু হলো, কিন্তু আপনারা কি জানেন যে এই লাংজা গ্রাম পপুলার ফসিলের জন্য? আচ্ছা, যখন আমরা এই ওপর দিকে আসছি যে লাংজার ওখানে, এখন যখন কমিকের এখানে যাচ্ছি, এখানে এরম দেখুন, এই আমি যেখানে দাঁড়িয়ে আছি, এরম কালো ধরনের যে পাহাড়গুলো, হালকা কালোর দিকেই বলতে পারেন, গ্রে টাইপের, ওখানে এরম গোল গোল পাথর আছে, পুরো গোল হবে। ওগুলো ভাঙলে ওর ভেতরে ফসিলস আছে। ইনফ্যাক্ট আগের দিন যখন আমরা ডাঙ্কার মনেস্ট্রি গেছিলাম, ওখানে যে ক্যাফেটাই গেছিলাম না, ওখানে পুরো আসল ফসিলস রাখা ছিল। তখনই আমার রনেত বলেছিল এই দেখ ফসিল। তো অ্যাকচুয়ালি স্পিতি ভ্যালিতে এই রুটটাতে কটা জায়গায় আরেকটু উপরে উঠলে আরো বেশি পাওয়া যায়, কিন্তু এখানেও সাইডে পাওয়ার হতে পারে, পেয়ে যেতে পারেন। লক্ষ লক্ষ বছর আগে এই জায়গাটি তেথিস সাগরের নিচে ছিল,
আর তাই জন্যই আপনারাও চাইলে এখানে এসে রনিতের মতন বসে ফসিল খুঁজতে পারেন, অবশ্যই পাবেন। মাউন্ট এভারেস্টে যদি ফসিল পাওয়া যেতে পারে তো স্পিতি ভ্যালি তো অনেক নিচে তার থেকে। ট্যুর প্যাকার্স থেকে আমাদের সাথে যে ড্রাইভার ছিলেন ওনার নাম হলো যোগী, আর যোগী দাও কিন্তু আমাদের সাথে অনেক ফসিল খুঁজেছিল। রাদার উনি কিন্তু আমাদের বলেছিল এই ব্যাপারটা। হাতে লাগিয়ে দিস না, নিচে রেখে কর। রনেতের এইসবে খুব ইন্টারেস্ট, আর খেটে দুজন মিলে ফাইনালি অনেকগুলো ফসিলস পেয়েছে। দাদা আবার এটা পেয়েছে, কি বড় একবার দেখুন, এটা অনেকটা। আসলে আর্কিওলজিস্টদের কাছে প্রপার ইকুইপমেন্টস বলুন ঠিক থাকে, তাই জন্য কি হয় ওরা দেখবেন একটু একটু করে ভাঙে। এবার আমরা তো পাথর দিয়ে ভাঙছি, তাই জন্য অনেকটা ফসিল ভেঙে ফট করে আলাদা হয়ে যাচ্ছে। যাই হোক, পেয়েছে, রনেত এটা বাড়ি নিয়ে যাবে আর সারা জীবন নিজের কাছে রাখতে পারবে যে ফসিল পেয়েছে, তাও আবার কোথা থেকে, স্পিতি ভ্যালির থেকে। এবার আমরা এগিয়ে যাচ্ছি পৃথিবীর সব থেকে উঁচু গ্রাম দেখতে। এখন আমি যে গ্রামটাতে দাঁড়িয়ে, এটা কিন্তু ওয়ার্ল্ডস হাইয়েস্ট ভিলেজ, যেটা কানেক্টেড বাই মোটরেবল রোড। এই যে রাস্তাগুলো দিয়ে আমরা আসছি, এট আ হাইট অফ 4587 মিটার্স। প্রথমে চলুন, যদি মনেস্ট্রিটা খোলা থাকে, আগে কমিক যে মনেস্ট্রিটা ওটা ঘুরে আসি। এই যে রেস্টুরেন্টটা দেখছেন, 15,049 ফিটে, এটা হলো ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেস্টুরেন্ট। তার ঠিক পাশেই হলো এই লাল রঙের কমিকের মনেস্ট্রি। কমিক হলো বিশ্বের অন্যতম উচ্চতম গ্রাম, আর এই গ্রামের প্রধান আকর্ষণ হলো অতি প্রাচীন এবং পবিত্র লুংদুপ সেমো গোম্পা। এই কমিকের যে মনেস্ট্রিটা, আমি একটা জিনিস নোটিস করলাম, এই একটা দিকের দেয়ালে, আবার ওই দিকে একটা দেয়ালে দেখলাম, দেখুন এই যে জিনিসগুলো পুরো যেন ঢেউ যাচ্ছিল আর ঢেউগুলো আটকে গেছে। সুন্দর লাগছে প্যাটার্নটা, এমন ভাবে বানিয়েছে। আর এই দিকটা দেখুন, পুরো কতটা ভিউ, একদম খোলা জায়গা, আর দূরে পুরো বরফের পাহাড়। তা না, ওই একটা পিক দুটো পিক না, পুরো টানা। আর এই 500 বছর পুরনো মনেস্ট্রির পাশে আছে ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেস্টুরেন্ট, যার উচ্চতা হলো 15,049 ফিট। আর এই ওয়ার্ল্ডস হাইয়েস্ট যে রেস্টুরেন্ট, এখানে বাইরে বসার জায়গা আছে, আর ঠিক তার সামনেই হলো মনেস্ট্রিটা, যেটা ঘুরে আপনাদের দেখালাম। আর এই সামনে যে পার্টটা দেখছেন, তাছাড়া আরও কটা বাড়ি আছে। এটা কিন্তু ওয়ার্ল্ডস হাইয়েস্ট ভিলেজ, যেটা মোটরেবল পাস বা মোটরেবল রোড দিয়ে অ্যাক্সেসেবল। কি সুন্দর না জায়গাটা, যেমন ঠান্ডা ওরকম রোদ্দুর। ঘুরবেন, সব দেখবেন, কিন্তু তারপরে অবশ্যই এই জায়গায় ছবি তুলবেন। আরে প্রুফও তো থাকুক যে পৃথিবীতে এত উঁচু পর্যন্ত গেছিলাম। আচ্ছা, আমরা তো কিছু খেলাম না, কিন্তু পাশে ওনারা কফি অর্ডার দিল। এক কাপ কফি হলো 90 টাকা, 90 রুপিস। ওনারা বললো একটা কাপ নিয়ে নাকি আরো 5টা কাপে ঢেলে খাবে। সত্যি 90 রুপিস, ভাবতে পারছেন? দেখুন, দামই তো হবে, আফটার অল এত উঁচুতে ওনারা রেস্টুরেন্ট খুলে বসে আছেন। কিন্তু আমি বলবো, ইচ্ছা হলে খাবেন, না হলে জাস্ট গিয়ে ছবি তুলবেন আর এগিয়ে যাবেন এবারে ওয়ার্ল্ডস হাইয়েস্ট পোস্ট অফিস দেখতে। এই দেখুন, আমি হিকিমের পোস্ট অফিসের ছবি তুলছি, আর এরা এখন এই ফসিলের পাথর। ও, এটা কি ফসিল? ও হ্যাঁ, এই তো বোঝা যাচ্ছে না। এই তো একটা রনেত পেয়েছে। ওয়াও, দ্যাটস নাইস। এখানে পোস্ট কার্ড পাওয়া যায়, স্ট্যাম্প, ম্যাগনেট, বাট এগুলো সব বন্ধ। জানি না কেন, টুরিস্ট কিন্তু ভর্তি, বাট স্টিল এগুলো বন্ধ আছে। ওয়ার্ল্ডস হাইয়েস্ট পোস্ট অফিসের দিকে যাব, তার আগে এখানে একটা সেলফি পয়েন্ট আছে। আর হাইটটা আপনাদেরকে বলে দিই, 14,567 ফিট। আপনারা ইজিলি এটার পিছনে গিয়ে এরকম আমার মতন এখানে একটা ছবি তুলতে পারেন। সে চিজ। ওই সেলফি পয়েন্টের সামনে সব গাড়ি দাঁড় করায়, আর তারপরে আপনাদেরকে নিয়ে চলে আসবে এক্স্যাক্টলি পোস্ট অফিসের সামনে। পোস্ট অফিসটা আপনাদেরকে দেখালাম, এটা হলো হিকিম পোস্ট অফিস, আর ওয়ার্ল্ডের সব থেকে উঁচু ওয়ার্ল্ডস হাইয়েস্ট পোস্ট অফিস। এখানে এই দাদুটার দোকানে পোস্ট কার্ড আছে অনেক ধরনের, আপনাদের দেখাচ্ছি। তো রনিতার আমি পোস্ট কার্ডগুলো সিলেক্ট করি, তারপরে মেসেজ লিখি, দিয়ে পোস্ট অফিসে গিয়ে পাঠাচ্ছি। এই যে 4টে নিয়েছি আমরা। এটা হলো কাজা, এটাতে আছে বুদ্ধা, যেটা সকালে আপনাদেরকে দেখিয়েছি, আমরা গেছিলাম। এটাতে আছে ডাঙ্কার মনেস্ট্রি, এই যে স্পিতি ভ্যালি। আর একটা কোনটা নিলাম জানো? ও আচ্ছা, আর একটা আছে এটা, এই যে বরফে ঢাকা পুরো চেচাম ব্রিজ। আর একটা হলো 30 রুপিস করে। সো এই দোকানটা থেকে কিনে, এই যে এই দোকানটা থেকে দিয়ে আমরা এখানে বসে মেসেজও লিখে নিচ্ছি, ওনাকে পে করে তারপরে পোস্ট অফিসের ওখানে যাবো। পোস্ট অফিসের ওখানে খুব ভিড়, আর স্পেশালি বাঙালি টুরিস্ট ভর্তি, খুব ভিড়। ভিড় থাকুক পোস্ট অফিসের কাছে, ততক্ষণ আমরা চলুন আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য এই পোস্ট কার্ডগুলো লিখে ফেলি। এটা হলো পোস্ট অফিসের ভেতরে, তো এখানে স্ট্যাম্প আছে, এই স্ট্যাম্পগুলো লাগিয়ে দিচ্ছে।
স্ট্যাম্প নিয়েছি 10 রুপিস করে, বাস এই তো। এবার এইটুকুনি কাজ, ওই লেখা মেসেজটা এটাকে ড্রপ করা। এবার পৌঁছাবে কি পৌঁছাবে না, গোয়িং ইন। পৌঁছেছে। আমাদের দুজনের বাড়িতেই খুব তাড়াতাড়ি এই পোস্টকার্ড পৌঁছে গেছিল, আর এখন সেগুলো আমাদের ফ্রিজে লাগানো। এবার আপনাদের পালা। আমার ব্লগটা দেখে নিলেন, আপনারাও আসবেন ওয়ার্ল্ডস হাইয়েস্ট পোস্ট অফিসে, আর এখান থেকে পাঠাবেন চিঠি, আর তার সাথে এখানে অনেক ছবি তুলবেন। আমরা এখন যে পয়েন্টটায় দাঁড়িয়ে আছি পুরো কাজা দেখা যাচ্ছে। কাজা ছেড়ে আর কমিক ছেড়ে এই ঠান্ডা মরুভূমি দিয়ে এবার আমরা এগিয়ে যাচ্ছি কি মনেস্ট্রির দিকে। এত যে ট্রাভেল করি আর এত ক্যামেরার সামনে থাকি, আই অলওয়েজ নিড টু লুক প্রেজেন্টেবল, আর তার মধ্যে খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে আমার এই স্মাইলটা। তাই এইটার আমি খুব বেশি যত্ন নিই, আর তার জন্য আমি ইউজ করি গারো কসমিক অসিলেটিং টুথব্রাশ। আছে ম্যানুয়াল অ্যান্ড 2 ইয়ার ওয়ারেন্টি, সাথে USB C টাইপ চার্জার। এই টুথব্রাশ আমি ইউজ করি আমার ডেইলি ওরাল হাইজিন ইমপ্রুভমেন্টের জন্য। টুথপেস্ট লাগাই ব্রাশের হেডে, দিয়ে মুখের মধ্যে নিই ব্রাশটা আর সুইচটা অন করে দিই, তারপরে চলে এটা 2 মিনিটের টাইমারে। জলে ধোয়া এটা খুবই ইজি, কারণ এটা ওয়াটারপ্রুফ অ্যান্ড ডিউরেবল। মাত্র 4 ঘন্টা চার্জ করে এটা 21 দিন চলে, তাই জন্য আমার জন্য এটা খুবই ট্রাভেল ফ্রেন্ডলি। আর যবে থেকে নর্মাল ব্রাশ ছেড়ে এই ব্রাশ ইউজ করা শুরু করেছি, প্লেক আমার খুব ইজিলি সরে গেছে। তার সাথে এটা ইমপ্রুভ করেছে গাম হেলথ। আমি করছি আমার স্মাইলের যত্ন, আপনারাও তাহলে করুন, যার জন্য প্রোডাক্ট লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। পোস্ট অফিস, হাইস্ট রেস্টুরেন্ট, হাইস্ট ভিলেজ, অনেক কিছু আপনারা দেখলেন। আর এখন আমরা এসে গেছি স্পিতি ভ্যালির খুবই ফেমাস কি মনেস্ট্রিতে। অনেক বড় মনেস্ট্রি, একদম পাহাড়ের ওপরে। তো এটা হলো গেট, চলুন কি মনেস্ট্রিতে যাওয়া যাক। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,668 ফুট উচ্চতায় অবস্থিত এই মনেস্ট্রি। চারিদিকে বিশাল বড় পাহাড়ে ঘেরা, আর এই মনেস্ট্রি কিন্তু সাধারণভাবে তৈরি না, এইটা তৈরি পাহাড়ের ধাপে ধাপে। কিছু মনে করবেন না, কিন্তু বাঙালি মা বাবাদের শেখা উচিত, এত ছোট ছোট বাচ্চা কোলে না উঠে নিজেরাই কিন্তু উঠছে এই মনেস্ট্রিতে। এই কি মনেস্ট্রি হলো 1000 বছর পুরনো, আর স্পিতি ভ্যালির সব থেকে বড়, সব থেকে গুরুত্বপূর্ণ মনেস্ট্রি। তো এবার রনেদার আমি টেম্পলের ভেতরে যাব, আর ভিডিও নিতে পারছি না। দেখা হচ্ছে, আমরা এইসব দেখে নিই, তারপরে বাইরে গিয়ে আবার দেখা হচ্ছে। অনেক কিছু আছে ভেতরে, মানে আমার এত ভালো লেগেছে মনেস্ট্রিটা। পাহাড়ের মধ্যে দিয়ে করে কাটা, সিঁড়িগুলো পাহাড়ের মধ্যে, রুমসগুলো সেই ভেতরে, পাহাড়ের ভেতরে। তাই জন্য যখন আপনারা উঠবেন, যারা বয়স্করা আসছেন, প্লিজ খুব সাবধানে উঠবেন। সিঁড়িগুলো কিন্তু বাঁধানো সিঁড়ি না, পাথরগুলোকে কেটেছে ওইভাবে, ধরে ধরে সাবধানে উঠবেন। এটা কিন্তু ভেতরে একটু রিস্কি আছে। বাইরে থেকে মনে হতে পারে একটা বিল্ডিং, কিন্তু ভেতর থেকে মনে হচ্ছে যেন পুরো পাহাড়ের ভেতরেই ছিলাম আমরা। খুব সাবধানে যাবেন, কিন্তু অপূর্ব সুন্দর লাগবে। ভিডিও তো একদমই অ্যালাউড না, না হলে অবশ্যই দেখাতাম। পাশে ছিল একটা টিবেটান ক্যাফে, যেখানে আমরা চিকেন নুডলস আর চিকেন ফ্রাইড রাইস অর্ডার দিয়েছিলাম, কিন্তু খেতে ভালো ছিল না। আর ওখানেই আমার এই নতুন বন্ধুর সাথে দেখা হলো, যে আবার আমাকে ছেড়ে তার মায়ের সাথে যেতেই চাইছিল না। बाय बाय क्या है आज কি ভাগ্য রনেতার আমার এই স্পিতি ট্রিপে যে আমরা দেখতে পেয়েছিলাম হিমালয়ান আইবেক্স। সহজে কিন্তু দেখা যায় না। এইটা দেখতে পেয়ে মনে হলো উফ, আমরা যেন বিশ্ব জয় করে নিয়েছি। এখন আমরা ক্রস করছি এশিয়াজ হাইস্ট মোটরেবল ব্রিজ, যার উচ্চতা হলো 13,596 ফিট। ব্রিজটা যখন ক্রস করছিলাম দেখতে খুবই সুন্দর লাগছিল, কিন্তু যেই নেমে একটু নিচের দিকে তাকালাম, মনে হলো বুকটা যেন মুখ দিয়ে বেরিয়ে আসবে। আরে আপনাদেরকে তো নামটাই বলা হয়নি, এটা হলো স্পিতি ভ্যালির ফেমাস ব্রিজ, নাম ছিছাম ব্রিজ। মাইক লাগিয়েও অনেক কিছু বলার চেষ্টা করলাম, কিন্তু এখানে হাওয়ার যা আওয়াজ, আপনারা কিছুই শুনতে পেলেন না। মারাত্মক হাইট, হাওয়ার যা আওয়াজ, আমি জানি না কতটা আপনারা আওয়াজ পাচ্ছেন। অনেক হাইট, অনেক উপরে দাঁড়িয়ে আমি। এই ব্রিজটা যে মানে বানানো হয়েছে, বাপরে বাপ।
এই ছিচাম ব্রিজ 1000 ফুট গভীর একটি গিরিখাতের উপরে তৈরি, যেটা কিব্বর গ্রামের সাথে ছিচাম গ্রামকে সংযুক্ত করেছে। চলুন এবার এগোনো যাক। আমি জানি আপনারা সবাই অপেক্ষা করছেন চন্দ্রতাল লেক দেখবেন বলে। দেখাবো এই পর্বেই সেটা দেখাবো। তার মানে আজকে রাতটা তো কোথাও একটা থাকতে হবে। তো চলুন তার জন্য আমরা পৌঁছে যাই লোসারে। আমরা লোসারে এসে গেছি। এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের হোমস্টের সামনে। রুমে ব্যাকপ্যাক রেখে একটু ফ্রেশন আপ হয়ে আসলাম। এত সুন্দর দিয়েছে হোমস্টেটা, আমার এত ভালো লেগেছে। লোসার পুরো গ্রামটা দিয়ে আসছিলাম, খুব সুন্দর গ্রাম, কিন্তু ভাবছিলাম যে ছোট্ট একটা গ্রামের মধ্যে কোথায় হোটেল কোথায় হোমস্টে, তারপরে দেখছি না, মানে এত সুন্দর ইন্টেরিয়র আপনাদেরকে দেখাচ্ছি। আজ রাতে আমাদের থাকার জায়গা হলো মোকশা। আর এই যে সামনের পার্টটা, এই দেখুন, এইটা হলো ভিউ। মানে এখন আমি দাঁড়িয়ে আছি হোমস্টের ঠিক বসার জায়গাটা, সামনেটাই কোর্টইয়ার্ড বলতে পারেন। ওখান থেকে এইরকম ভিউ, একদম চোখের সামনে দেখতে পাচ্ছি এরকম বরফে ঢাকা পাহাড়। বরফে ঢাকা পাহাড়গুলোর সামনে তো দাঁড়িয়ে আমাদের এই হোমস্টে, কিন্তু সাথে চলুন আপনাদেরকে লোসার গ্রামটা একটু দেখিয়ে দিই। লোসার অবস্থিত ন্যাশনাল হাইওয়ে 505-এ, যেটা কিন্তু শীতকালে পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই যে জায়গাগুলো যেগুলো এখন আপনাদেরকে সেপ্টেম্বরে দেখাচ্ছি, জাস্ট 1 মাস পরই এগুলো বরফে ঢাকা থাকে, আর ন্যাশনাল হাইওয়েটা কিন্তু বন্ধ থাকে, এটা মাথায় রাখবেন। ওইটা দেখছেন, ওর ভেতরেই হলো লোসার। আমরা এখন যে এরিয়াটায় আছি ওটা কিন্তু বাইরেটাই, লোসারের বাইরে। আর এটাতে হলো নো নেটওয়ার্ক জোন লেখাই আছে। এখানে শুধু একটা ছোট্ট ক্যাফে, আর এটা কিন্তু গ্রামটার পার্ট না, গ্রামটা ওইদিকে ভেতর দিকে। এখানে আর কিচ্ছু নেই, নাথিং। গ্রামে যেতে হলে ওইদিকে যেতে হবে। এক্ষুনি আপনাদেরকে একটা বোর্ড দেখালাম, ওটা দেখানোর একটাই কারণ, আমি এই স্পিতি সিরিজের অনেক কটা এপিসোডসে বলেছি যে বেস্ট টাইম টু ভিজিট স্পিতি হলো জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর। কারণ যে মিড অক্টোবর থেকে কিন্তু স্পিতি, এই যে ন্যাশনাল হাইওয়ে লেখা ছিল 505, এত বরফ পড়ে, তার জন্য ট্যুরিস্টদের জন্য বন্ধ হয়ে যায়। দেখলাম আমাদের হোমস্টে লাইট চলে গেছে, আমরা এগিয়ে গেলাম গ্রামে। আর জানেন তো এখানকার লোকেরা এতটাই ভালো, একজন তো নিজের কুকুর আমার সাথে ছেড়ে দিল, বললো আপনি একটু হাঁটিয়ে আনবেন নাকি। আমি ওকে নিলাম, আর আমি আর রনেদ ওর সাথে একটু হেঁটে আসলাম। আর এইসব করতে করতে হোমস্টেতে ফেরার পথে আমরা আকাশের দিকে তাকিয়ে দেখি, আরে এ তো মিল্কি ওয়ে দেখা যাচ্ছে। ভিডিওতে অত বোঝা যাচ্ছিল না, তাই আপনাদের জন্য রইল ছবি। রনেত আর আমি বাইরে থেকে ঘুরে আসলাম, তার মধ্যে অনেক কিছু হলো। কিন্তু এবার চলুন আমাদের ডিনারটা ঝটপট দেখিয়ে দিই, কারণ তারপরে দেব রুম ট্যুর। তন্দুরি রুটি, ভাত, ডাল আর মাংস, তার সাথে পাঁপড়। নিচে ডাইনিং স্পেস, আর ওপরে উঠলে এখানে খুব সুন্দর একটা বসার জায়গা। দেখে বুঝতেই পারছেন যে বোহেমিয়ান স্টাইলে বানানো এই হোমস্টেটা। আপনাদের রুমটা দেখিয়ে দিই। আমাদের হলো রুম নাম্বার 5, এইটা হলো এন্ট্রান্স। দরজা বন্ধ করে দিয়েছি। প্রথমেই যেটা চোখে পড়বে, বিকজ এত জার্নি করার পর যেটা চোখে পড়ে ঘুমানোর জন্য, সেটা হলো এই বেড। কোজি দেখেই বোঝা যাচ্ছে, ম্যাট্রেসটাও খুবই ভালো। আর একটা জিনিস যেটা আপনাদের দেখাতে চাই, সেটা হলো আপনারা যারা আমার সান্দাকফু সিরিজটা দেখেছেন, ওখানে নিশ্চয়ই দেখেছেন যে এরম ব্ল্যাঙ্কেটের মধ্যে হিটার আছে, কেন এখানে খুব ঠান্ডা। এখনই আমরা দেখলাম 6 বা 5-এ নেমেছে, রাত্রিবেলা মাইনাসে যাওয়ার কথা। একটা কিং সাইজ বেড, আমরা তো রুমে 2 জন, বাট ইজিলি 3 জন হয়ে যাবে। একদম প্রপার বোহেমিয়ান স্টাইলের টেবিল আছে, আর তার সাথে 2খানা এখানে টুল আছে। এখানে হলো একটা জানলা যেটা বারান্দায় যাবে, ভিউটা কালকে সকালে দেখাবো। আর এই সাইডেও আর একটা জানলা আছে। অ্যাকচুয়ালি কিন্তু এখান থেকে পুরো পাহাড়ের ভিউ পাওয়া যাবে, বাট এখন কিচ্ছু বুঝতে পারবেন না, বিকজ পাহাড়গুলো পুরো কালো রং, কিচ্ছু বোঝা যাচ্ছে না। শুধু গ্রামে যেখানে একটু আলো জ্বলছে সব বাড়িগুলোতে, ছোট্ট গ্রাম তো শুধু ওইগুলোই দেখা যাচ্ছে। এখানে একটা আয়না, সো রেডিও হওয়া যাবে। বাথরুমটা দেখিয়ে দিই। ওখানে আছে মিরর অ্যান্ড বেসিন, এখানে আছে WC, এখানে আছে গিজার, তার সাথে শাওয়ার, আর এখানে বাকেট, বালতি সবই দেয়া আছে। একটা জিনিস আপনাদেরকে বলছি, এই থ্রু আউট দ্য ট্রিপ আমরা প্রতিদিন সকালে স্নান করেছি, প্রতিটা দিন। কিন্তু আমরা যা বুঝছি এই জায়গাটাতে, আমরা হয়তো কালকে সকালে স্নান করতে পারবো না, কারণ যে কালকে সকালে 6টা নাগাদ বেরিয়ে যেতে হবে। যদি মাইনাসে টেম্পারেচার থাকে, অ্যাটলিস্ট আমাদের 5টায় তো উঠতে হবে, তাই না? স্নান ফান করবো, দুজনে রেডি হব। আমার মনে হয় না করা যাবে, আর আমার মনে হয় না ঠিক হবে, বিকজ অ্যাজ পার হোমস্টে আমরা এখন আছি 14,000 ফিটে, অ্যান্ড অ্যাজ পার উইকিপিডিয়া ইন্টারনেট আমরা আছি এখন 13,200
200 সামথিং ফিট, আমি এক্স্যাক্টটা স্ক্রিনে লিখে দেবো। ডিনারের পর আমরা হোমস্টেটা একটু ঘুরেছিলাম। আসলে এটা ইন বলতে পারেন, হোটেল হোমস্টে, কিন্তু জায়গাটা এতটাই সুন্দর আর এত সুন্দরভাবে সাজিয়েছে, আপনাদের কিন্তু এই জায়গাটা খুবই ভালো লাগবে। আপনাদের জানিয়েছিলাম এবার আমরা এসেছি ট্যুর পিকার্সের সাথে, তাই জন্য ওনাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। মনে আছে তো লুটেরা মুভিটাতে বলেছিল যে চন্দ্রতাল না দেখতে পেলে চন্দ্রতাল কে না দেখতে চায়। কালকে দেখা যাবে চন্দ্রতাল। দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট। বাকিটা লোসার গ্রাম যখন ঘুমে মগ্ন, আমি আর রনিত কিন্তু উঠে গেছি, তার সাথে যোগীদা, কারণ আজ আমাদের পৌঁছাতে হবে চন্দ্রতাল লেক। সাথে জানেন সেদিন ছিল মহালয়া, আমরা তো গাড়িতে বসেই পুরোটা শুনেছিলাম। আমাদের ওঠার সাথে সাথে সূর্যদেবও উঠে গেছে আর নিজের সোনালী রং দিয়ে রঙিন করে দিয়েছে এই বরফে ঢাকা চূড়াগুলো। চন্দ্রতাল লেক পর্যন্ত এই পুরোটা রাস্তা অপূর্ব সুন্দর, কিন্তু সেটা ভিডিওতে দেখে আপনারা কতটা বুঝছেন জানি না, এর জন্য আপনাদের এখানে আসতে হবে। আমরা এখন পৌঁছালাম কুঞ্জুম পাস, যেটা অবস্থিত 14,931 ফিটে। এই কুঞ্জুম পাস আলাদা করে লাহল ভ্যালি আর স্পিতি ভ্যালিকে। আচ্ছা, এখানে কিন্তু একটা নিয়ম আছে যেটা আমরাও মেনেছিলাম। যাত্রার শুভকামনায় কুঞ্জুম মাতার মন্দিরে গাড়ি নিয়ে একটি চক্কর দেওয়া, চারিদিকে রঙিন প্রেয়ার ফ্ল্যাগ আর হিমশীতল হাওয়া আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি পৃথিবীর চাঁদের খুব কাছে পৌঁছে গেছেন। কুঞ্জুম পাস থেকে নামার পথটি খুবই চ্যালেঞ্জিং। এখানে পিচ ঢালাই রাস্তা আর নেই বলতেই পারেন, পুরোটাই পাথর আর নুড়ির পথ। ফাইনালি ওয়েলকাম টু চন্দ্রতাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। খুব লাক ভালো থাকলে আপনারা স্নো লেপার্ড দেখতে পারেন, তার জন্য লাক খুব বেশি ভালো দরকার, আর তাছাড়া এখানকার ফক্স তো আছেই। এখন আমরা যে জায়গাটা ক্রস করছি এখানে আপনারা দেখতে পাবেন সব ক্যাম্পস, কিন্তু আপনাদের এইটা বলে রাখি চন্দ্রতাল লেকের সামনে কিন্তু ক্যাম্পিং অ্যালাউড না, তার থেকে কিলোমিটার দূরে। আপনারা চাইলে ওই ক্যাম্পসগুলোতে থাকতে পারেন, কিন্তু ঠান্ডাটা মাথায় রাখবেন, তার সাথে যেন মাথায় থাকে যে এখানে কোনো চার্জিং পয়েন্ট থাকবে না। কিন্তু এইটা বলতে পারি ক্যাম্পে যারা থাকবেন একটা অন্যই অভিজ্ঞতা, তার সাথে স্টার গেজিং। গাড়ি একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত নামিয়ে দিয়েছে, তারপর 1 কিলোমিটার হেঁটে যেতে হবে চন্দ্রতাল পর্যন্ত। কিন্তু তার আগে এই কাউন্টার থেকে আপনাদেরকে কাটতে হবে টিকিট। তার সাথে আমি যে টেন্টগুলো আপনাদেরকে দেখালাম, লাদাখে যেমন একদম লেকের সামনে টেন্ট, এই চন্দ্রতালের এখানে কিন্তু তা না। এখানে টেন্টগুলো কিন্তু অনেক দূরে। আর চন্দ্রতাল পর্যন্ত যাওয়ার জন্য মানে আমাদের তো তবু 1 কিলোমিটার আসতে হবে, যারা টেন্টে থাকবে তাদের কিন্তু অনেকটা হেঁটে আসতে হবে। এখন আর কথা বলবো না, কেন খুব হাই অল্টিটিউডে। আগে পৌঁছে যাই, তারপরে গিয়ে কথা বলছি আবার। পথ চলা শুরু, এটাই মাথায় চলছে কখন দেখতে পাবো সেই ফেমাস চন্দ্রতাল লেক। কিভাবে আমি বলে বোঝাই যে কি লেভেলের ঠান্ডা জানেন না। একদম ঠিক, যেমন ঠান্ডা ওইরকম পাতলা বাতাস, কিন্তু আমাদের জেদ আরো বেশি। যেতে যেতে হঠাৎ করে কি দেখছি, ফুলগুলোরও মানে পাতাগুলো ঘাসগুলো সাদা হয়ে গেল, হাত দিয়ে দেখছি পুরো বরফ পড়ে। মাত্র 1 থেকে 1.5 কিলোমিটারের রাস্তা আপনাদের হাঁটতে হবে, কিন্তু এই উচ্চতাতে মনে হবে এটা অনেক লম্বা রাস্তা। তাই কোনো তাড়া নেই, ধীরে সুস্থে আস্তে হাঁটবেন। এখন আমরা ট্রেকটাতেই আছি, এখনো লেক পর্যন্ত যাইনি। আমরা আস্তে আস্তে যাচ্ছি, কারণ আমরা চাই আশেপাশে যে প্রাকৃতিক সৌন্দর্যটা ওটা ভালোভাবে দেখি নি, কেন এই কদিন পরে তো আমরা আবার শহরে ফিরে যাবো। উফ, জাস্ট দুর্দান্ত জায়গাটা, আমার দারুণ লাগছে। চারিপাশের এই প্রাকৃতিক সৌন্দর্য আর নিস্তব্ধতা উপভোগ করবেন। সবসময় মাথায় রাখবেন যে গন্তব্যের চেয়ে যাত্রাটাই কিন্তু আসল। চন্দ্রতালের যে স্টার্টিং পয়েন্টটা ওখানে আমাদের নামিয়ে দিয়েছে। প্রথমে একটা পুলিশ চেকপোস্ট আছে, তো ওখানে এন্ট্রি টিকিট করাতে হবে। পার পার্সন হলো 150 রুপিস করে, ফরেনার্সদের হলো পার পার্সন কিন্তু 500। ঠিক আছে, এবার ট্রেকটা করি। কিন্তু ট্রেকটা, এই 1 কিলোমিটারের ট্রেকটা যে কি সুন্দর, আপনারা নিশ্চয়ই আমার পিছনের জায়গাটা দেখেই বুঝতে পারছেন। আমরা সবাই মহাভারত পড়েছি, অনেকে টিভিতে দেখেছি,
আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে 5 যে পাণ্ডব ভাইরা, শুধু একমাত্র ভাই সেটা হলো যুধিষ্ঠির, উনিই কিন্তু যেতে পেরেছিলেন স্বর্গে। আর লেখা আছে এখানে, এটাই লেখা আছে চন্দ্রতাল লেক এটা নাকি খুব হোলি লেক, কারণ যে এখান দিয়েই উনি স্বর্গে ঢোকার যে রাস্তা ওটা পেয়েছিলেন। ফাইনালি আমরাও পেলাম সেই রাস্তা, যদিও বা জানি না আমরা স্বর্গে যাওয়ার যোগ্য কিনা, কিন্তু এখন চোখের সামনে দেখতে পাচ্ছি সেই বিশাল নীল আয়না। ভগবানও কিন্তু বেশ প্ল্যানিং করে বানিয়েছে এই চন্দ্রতাল লেক, ঠিক স্বর্গে প্রবেশ করার আগে। আরে কেন জানেন না, এই যে এই আয়নাতে আমরা নিজেদের দেখবো আর বুঝতে পারবো যে আদেও কি আমরা স্বর্গে যেতে পারি নাকি না। ফাইনালি ওই দেখুন রনের জল ধরছে, আমরা এই দুটো রক নিয়ে যাচ্ছি স্মৃতি হিসাবে, যে চন্দ্রতাল লেক থেকে আমরা ঘুরে গেছি। এখানকার রক এটা, একটা নিয়েছি স্ট্রিমটার থেকে, নদীটার থেকে, একটা নিলাম এই লেক থেকে। এখন আপনারা যেটা দেখছেন এটা কিন্তু লেক, ভাববেন না আমি পাহাড় দেখাচ্ছি, কিন্তু এই চন্দ্রতাল লেক এতটাই পরিষ্কার যে আপনারা কনফিউজ হয়ে যেতে পারেন যে আদেও দেখছেন লেকটা নাকি আকাশ আর পাহাড়। আমাদের মতন সকাল সকাল পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন ভিড় বেড়ে যাওয়ার আগে, তাহলে আধ ঘন্টা অ্যাটলিস্ট এখানে বসে ইজিলি কাটাতে পারবেন। সত্যিই তাই, এটা সত্যিই মনে হচ্ছে স্বর্গ। এত সুন্দর জায়গা, মানে এত দারুণ লাগছে কি বলি। আর জলটা না পুরো নীল রং, পুরো নীল রং জলটা, মানে ওই যে দিকগুলোতে পাহাড়ের রিফ্লেকশন বা পাহাড়ের উপরে যে ঘাসটা ওইদিকে পাথরের রিফ্লেকশন পড়ছে, ওখানে তো বুঝতেই পারছেন পুরো পাহাড়টা দেখা যাচ্ছে জলের নিচে, মানে জলের উপরে রিফ্লেকশনটা যে পড়ছে এমনই দেখা যাচ্ছে যে আপনি হঠাৎ করে তাকালে ভাববেন নিচে ওটা পাহাড়। আর এমনি জলটা যেহেতু আকাশের রিফ্লেকশন হচ্ছে পুরো নীল, পুরো পরিষ্কার। আর একটা জিনিস রিকোয়েস্ট করব, যেটা ওখানেও লেখা আছে, এই জায়গাটায় এসে প্লিজ দূষিত করবেন না, এটা আমার রিকোয়েস্ট রইল। বাকিটা সময় এখানে এনজয় করলাম ভিউ দেখতে দেখতে, আর তার সাথে তুললাম অনেক ছবি। তাহলে ফাইনালি বলতে পারি স্পিতি ট্রিপ শেষ হলো। এবার হলো ফেরত যাওয়ার পালা, কিন্তু তার আগে করে নেব একটু খাওয়া দাওয়া। আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি। তো যারা আজকের এপিসোডটা দেখছেন জানেন যে ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুডেড আমাদের প্যাকেজে। কিন্তু যখনই আপনি যে কোনো ট্রিপেই যান যেখানে ভোর 5টা-6টায় বেরোতে হবে, ওখানে সম্ভব হয় না। ওরা আপনাদেরকে আমাকে অপশন দিয়েছিল, জানিস তো, কালকে আমায় বলছিল যে প্যাক করে ব্রেড দিয়ে দেবে, কিন্তু আমি বললাম না, ওরা ওই টাইমে ঘুমায়, আর ওরম কাঁচা কাঁচা ব্রেড শুধু কোনো মানে হয় না। তো তাই জন্য আমরা ভাবলাম যে একটু ঘুরতে এসে ম্যানেজ করতেই হবে, প্যাকেজে থাকলেও একটু আধটু ম্যানেজ করা যায়। আর আপনাদেরকেও তাই বলবো, কেন তাহলে কি হবে, আপনারা খালিতে আমরা কি সুন্দর চন্দ্রতাল লেকটা ঘুরলাম। আর একটা জিনিস সেটা হলো এখানে খুব ফেমাস এটা চাচা চাচি ঢাবা, তো এখানে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, আমাদের যোগীদাই নিয়ে এসেছে। স্পিতি ভ্যালিতে এই একমাত্র ঢাবা যেটা শীতকালেও খোলা থাকে। ওনারা কিন্তু 365 দিন এই ঢাবা খোলা রাখেন। প্রথমে অমলেট এসে গেছে আমার আর রনেতে, আর আমরা ম্যাগিও নিয়েছি। আর যখন স্পিতি ভ্যালি বন্ধও হয়ে যায় ট্যুরিস্টদের জন্য, তখনও কিন্তু এই ঢাবা খোলা থাকে। খাওয়া দাওয়া করে এবার আমরা বেরিয়ে পড়লাম, পৌঁছে যেতে হবে মানালি। আর আপনাদের এইটা বলে দিই যে চন্দ্রতাল লেক থেকে মানালি যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই বাজে। আরে বাজে মানে প্রাকৃতিক সৌন্দর্যটা না, ওইটা তো দেখার মতন আর মুগ্ধ হয়ে যাওয়ার মতন। বাজে হলো রাস্তার কন্ডিশনটা, কোমর ব্যথার জন্য একদম রেডি থাকবেন। ফেরত যাওয়ার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই রোটাং আর সিসু, যেটা অন্য সময় তো বরফে ঢাকা থাকে, কিন্তু এই সেপ্টেম্বর মাসে দেখুন পুরো সবুজ। ফাইনালি পৌঁছালাম মানালি, যেখানে আমরা নিজেদের মতন আমাদের লাঞ্চ সারলাম, একটু আইসক্রিম খেলাম। রুমটা অবশ্যই ট্যুর প্যাকার্সই বুক করেছিল। আর তার সাথে এখানেই সমাপ্ত হচ্ছে আমাদের স্পিতি ব্লগ। তো ব্লগটা এখানেই এন্ড করছি। আমি চাইবো আপনারা সবকটা এপিসোড দেখুন আর আমাকে কমেন্ট সেকশনে জানান যে আপনাদের এই স্পিতি ভ্যালির এপিসোডসগুলো কেমন লাগলো। বাই।